This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখুন, শরণার্থীরা ঢুকতে চাইলে কি হবে সেটা নিয়ে তো দেশের সরকার সিদ্ধান্ত নেবে, কিন্তু সিদ্ধান্ত নিতে 2 মিনিটও লাগবে না, বা এটা নিয়ে আলাদা করে সিদ্ধান্ত নেওয়ার কিচ্ছু নেই যে কিছু লোক আমাদের দেশে ঢুকতে গেলে তাদের আটকাতে হবে। এটা বলছিলাম আপনাদের যে এই জেল ভেঙে যেভাবে সব জেএমবি জামাতের লোকজনকে ছাড়িয়ে নিয়ে যাওয়া হয়েছে, তারা কিন্তু যে কোনো সময় ভারতে ঢোকার চেষ্টা করতে পারেন, এবং সেটা আমাদের নিরাপত্তার জন্য, আমাদের দেশের জন্য, দেশের নিরাপত্তার জন্য অত্যন্ত বিপজ্জনক। এই কথাটা আপনাদের একটু আগে বলছিলাম। আপনাদের সাথে কথা বলতে বলতে এইমাত্র আমার কাছে একটা খবর এলো, আমাদের রিপোর্টার পাঠিয়েছেন জলপাইগুড়ির থেকে, এবং তাতে কি বলছে জানেন? বলছেন জেল ভাঙা জামাত জঙ্গিরা যে কোনো সময় ভারতের সীমান্ত পার হতে পারে। এর জন্য বৈঠক করে সীমান্তবাসীদের সচেতন করেছেন বিএসএফ আধিকারিকরা। আজ সেই জন্য সীমান্ত এলাকায় যে সমস্ত গ্রামগুলো রয়েছে সেখানকার অধিবাসীদের সাথে বিএসএফ বৈঠক করেছে। বিএসএফের উচ্চপদস্থ কর্তারা তারা বৈঠক করেছেন এবং তাদের বুঝিয়ে দিয়েছেন কতটা সতর্ক থাকা এই মুহূর্তে প্রয়োজন। মানে বুঝতে পারছেন, জয়শঙ্কর বলছিলেন বিএসএফ সতর্ক, সেনাবাহিনীকে ডিপ্লয় করা হয়েছে, কিন্তু তারপরেও বহু জায়গা আছে যেখান দিয়ে ফাঁক ফোকর গলে হয়তো কেউ ঢুকে পড়লেও পড়তে পারেন। তাই ওই সমস্ত এলাকার সাধারণ মানুষকে সতর্ক করছে বিএসএফ। কতটা বাস্তব তাহলে এই থ্রেটটা আমাদের জন্য, বুঝতে পারছেন? এবং যখন আমরা এই রকমভাবে ভাবনা চিন্তা করছি, তাহলে যারা ওই জেল থেকে ছাড়িয়েছেন এই লোকগুলোকে, তারাই যে আস্তে আস্তে গোটা এই সামনে এই যে ছাত্র আন্দোলনটা, সেটাকে শিখণ্ডী করে রেখে আসলে নিজেদের স্বার্থ চরিতার্থ করছেন না, অনেক বিপজ্জনক একটা লক্ষ্যের দিকে দেশটাকে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন না, অস্বীকার করা যায়। আর তারপর তার থেকে কি কি হতে পারে সে তো শুনছিলেন, ওই অর্থনীতিবিদ বলছিলেন এখানে যদি মানুষজন ঢুকতে থাকেন, শরণার্থীরা ঢুকতে থাকেন, এরমও তো হতে পারেন। আমরা বারবার অভিযোগ পেয়েছি, ঢুকেছেন, তারা আধার কার্ড করেছেন, তারা এখানে প্রায় নাগরিকের যাবতীয় সুযোগ সুবিধাগুলো সব নিয়ে নিচ্ছেন, হয়তো লক্ষ্মীর ভাণ্ডার পেয়ে যাবেন। তাদের তো আমাদের অর্থনীতির ওপরেই চাপ বাড়বে, আমাদের এখানে কোনো মানুষ বঞ্চিত হবে। এটাও কিন্তু একদম কষ্টকল্পিত কোনো বিষয় নয়, একদম বাস্তব, একদম। কারণ আজকেই তো দেখা গেছে কোচবিহারের চ্যাংড়াবান্ধা সীমান্ত দিয়ে ভারতে ঢুকতে গেছিল 3 বাংলাদেশি নাগরিক, তাদের আটক করা হয়েছে, এবং তাদের কাছে কি পাওয়া গেছে জানেন? ভারতের আধার কার্ড। তাদের ভিসা ছিল, তারা 7 দিনের ভিসায় দিল্লি যাচ্ছিলেন, সেটা এক পকেটে ছিল, আরেক পকেটে ভারতের আধার কার্ড ছিল। দুটো যখন একসঙ্গে থাকে তখন বুঝতে পারেন কত বড় একটা ষড়যন্ত্রের রাস্তা তৈরি হয়। ওই এনামুল হক সোহেল আর তার স্ত্রী সন্তানকে বাংলাদেশে ফেরত পাঠাবে সীমান্তরক্ষী বাহিনী। শিলিগুড়িতেও ওই বাংলাদেশি নাগরিকের কাছে ভারতের আধার কার্ড মিলেছে। বুঝতে পারছেন কি পরিস্থিতিটা? জ্বলছে বাংলাদেশ, সোনার বাংলা এখন সেনার আওতায়। আগুনের আঁচ ভারতের গায়ে যাতে এতটুকু না লাগে, প্রস্তুত আমাদের দেশ। ক্যাবিনেট পর্যায়ের বৈঠক, উচ্চ পর্যায়ের একাধিক মিটিং ছাড়াও দলমত নির্বিশেষে সর্বদল বৈঠকও চলেছে সমানে। লক্ষ্য একটাই, ভারতের সুরক্ষা। ভারত বাংলাদেশ সীমান্ত 4096 কিলোমিটার বিস্তৃত। সীমান্তে বাড়ানো হয়েছে নজরদারি। ভারত বাংলাদেশ সীমান্তের মধ্যে থাকা পশ্চিমবঙ্গেই সবচেয়ে বড় সীমান্ত রয়েছে। অসম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরামের মোট সীমান্তের চেয়েও অনেক গুণ বড় বাংলার সীমান্ত। তাই বাংলার সীমান্তবর্তী এলাকাগুলোতে নজরদারি তুঙ্গে। রবিবার শেখ হাসিনা দেশ ছাড়ার পরই ভারত বাংলাদেশ সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিএসএফ। দক্ষিণবঙ্গের সীমান্ত এলাকার একাধিক জায়গা ঘুরে দেখেন বিএসএফের ডিজি। বিএসএফের সব ফিল্ড কমান্ডারদের দ্রুত সীমান্তে পজিশন নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বাতিল করা হয়েছে সমস্ত ছুটি। সূত্রের খবর, হাসিনার পদত্যাগের পরেই বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে কথা বলেছে বিদেশ মন্ত্রক। বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি ক্রমশ উন্নতি হচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশের সেনাবাহিনী। ভারতীয়দের নিরাপত্তার বিষয়েও নাকি নয়াদিল্লিকে আশ্বস্ত করা হয়েছে। এমনকি খুব দ্রুত সীমান্ত এবং আকাশসীমা খুলে দেওয়ার আশ্বাসও দিয়েছে বাংলাদেশের সেনাবাহিনী।
কিন্তু সত্যিই কি পরিস্থিতিটা স্বস্তি দিতে পারছে? ওপারের পরিস্থিতি কিন্তু ভারতের কাছে ক্রমশ উদ্বেগজনক হয়ে চলেছে। বাংলাদেশের 2 কারাগারে হামলা হয়েছে রবিবার রাতেই। 13টি থানার পাশাপাশি 2টি কারাগার উন্মুক্ত করে দেওয়া হয়েছে। সে দেশের সংবাদপত্রের খবর অনুযায়ী ভারত বিরোধী কার্যকলাপে যুক্ত জামাত ও ইসলামিক শিবিরের বহু বন্দী মুক্ত। সরাসরি জঙ্গি কার্যকলাপে যুক্ত বহু সন্ত্রাসবাদী রাতেই মুক্তি পেয়েছে বলে খবর। এছাড়াও আওয়ামী লীগ ও বিএনপির সংঘর্ষে জড়িত অসংখ্য দুষ্কৃতীও দাপিয়ে বেড়াচ্ছে বলে খবর। উত্তর 24 পরগনার মতো জেলা সীমান্তে পৌঁছে গিয়েছেন বিএসএফের ডিজি দলজিৎ সিং চৌধুরী। সীমান্তে কড়াকড়ি বাড়লেও চিন্তা বাড়াচ্ছে কাঁটাতারবিহীন অংশ। দক্ষিণবঙ্গে প্রায় 538 কিলোমিটার, উত্তরবঙ্গে 375 কিলোমিটার অংশে কোনো কাঁটাতার নেই। 913 কিলোমিটার অংশ নিশ্চিদ্র নিরাপত্তার বন্দোবস্ত রয়েছে। একদম ইমিনেন্ট থ্রেট আছে আমাদের উপরে। ইন্ডিয়ান আগেনস্ট যে ফোর্সেস আছে তারা বাংলাদেশ থেকে আগে হেল্প পেত। যখন থেকে আমাদের শেখ হাসিনা সরকার আসলো এখানে, তো ইনি ইন্ডিয়ান ফ্রেন্ড, ইনি ওই ফোর্সগুলোকে কন্ট্রোল করতেন। এখন যেহেতু এনাকে ডিথ্রোন করে দিয়েছে, এখন ওই পাওয়ার আবার পাওয়ারফুল হয়ে যাবে, ওই পাওয়ারগুলো আবার রিগেন করবে পাওয়ার, আর ইন্ডিয়ার অ্যাগেন্স্টে ক্রিমিনাল বলতে তার মধ্যে বিভিন্ন রকম জঙ্গি সংগঠনের লোকরাও আছে। এই জায়গাটার থেকে কিন্তু একটা আশঙ্কা থেকেই যাচ্ছে। এবং আমাদের বর্ডার, যেহেতু আমাদের একটা সাইড দিয়ে গোটাটাই বাংলাদেশের বর্ডার, এই ক্ষেত্রে কিন্তু এই সমস্ত ক্রিমিনালদের একটা মুক্তাঞ্চল হিসেবে তৈরি হয়ে যাবে। তখন কিন্তু নট অনলি বিএসএফ, লোকাল পুলিশের উপরে যারা ল এনফোর্সিং এজেন্সি, লোকাল ল এনফোর্সিং এজেন্সি, তাদের উপরে কিন্তু একটা বিরাট চাপ এসে যাবে। হাসিনা সরকার ভারত বিরোধী শক্তিগুলোকে কারাগারে পুরেছিল। হাসিনার বিদায়ের পর বিএনপি জামাত ভারত বিরোধী শক্তিকে মুক্ত করছে বলে অভিযোগ। আর সেখানেই দেশের মধ্যে বাংলার অবস্থান সবচেয়ে বেশি গুরুত্বের। ভারত বাংলাদেশ সীমান্তের মধ্যে পড়ছে কোচবিহার, 2 দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা ও দক্ষিণ 24 পরগনা সীমান্তবর্তী এলাকা। উত্তরবঙ্গ ফ্রন্টিয়ারের অধীনে স্থল সীমান্ত রয়েছে 936.7.3 কিলোমিটার, আর দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ারের অধীনে স্থল সীমান্ত রয়েছে 913.324 কিলোমিটার। জল সীমান্ত রয়েছে 363.930 কিলোমিটার। ইতিমধ্যেই বাংলার মুখ্যমন্ত্রী দেশের নিরাপত্তার স্বার্থে সচেতন ও সজাগ থাকার বার্তা দিয়েছেন। সীমান্তবর্তী জেলাগুলো নিয়ে কেন্দ্রীয় সরকারের পদক্ষেপের বিষয়ে আলোচনার প্রস্তাব দিয়েছেন লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজ্যের এই আলোচনার প্রস্তাবে সহমত হয়েছেন। কাল বাংলার কত তারিখ জানেন? 22শে শ্রাবণ, রবীন্দ্রনাথ ঠাকুরের চলে যাওয়ার দিন। বিশ্বভারতীর বাংলাদেশ ভবন জানিয়েছে ওদেশের মাটিতে এবছর কোনো স্মরণ অনুষ্ঠান হবে না। আসলে মুজিবুর রহমানের ওই মূর্তি ভাঙা দেখে কাল থেকেই মনের মধ্যে একটা প্রশ্ন জাগছে, জানেন তো? আজ করেই ফেলি। যে দেশ বঙ্গবন্ধুকে রেহাই দিল না, সেই দেশ কবিগুরুকে কি ছেড়ে কথা বলবে? হাতুড়িয়ার জেসিবির ঘাড়ে এই যখন মুজিবের ঘাটটা যখন ভেঙে নুইয়ে পড়ছিল, এই ঘাগুলো যখন পড়ছিল, ঠক ঠক করে শব্দ হচ্ছিল, তখন ভয় হচ্ছিল, জানেন তো? আগামী কয়েকদিনের মধ্যে বাংলাদেশের মাটিতে রবীন্দ্রনাথের মূর্তিতেও এরকম কোনো আঘাত আসবে না তো? যারা মুজিবকে জানেন না, যারা নিজের দেশ নিয়ে ভাবেন না, দেশের সম্মান যাদের কাছে নেই, রবীন্দ্রনাথ ঠাকুরকে তারা সম্মান দেবেন তো? আমার মতো এপার বাংলার বাঙালিরা ওপারের দেশটাকে যতটা ভালোবাসেন না, ওপার বাংলার মানুষ কি আমার দেশ, আমাদের দেশটাকে ততটাই ভালোবাসেন? না, বাসেন না তো। যারা গত কয়েক বছরে লাগাতার প্রচার করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় তৈরিতে নাকি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বাধা দিয়েছিলেন, যে দেশের এক জনপ্রিয় সঙ্গীত শিল্পী, যিনি এদেশে এক রিয়েলিটি শো থেকে জনপ্রিয় হয়েছিলেন, বুক বাজিয়ে বলেছেন যে রবীন্দ্রনাথের লেখা আমার সোনার বাংলা কেন বাংলাদেশের জাতীয় সঙ্গীত হবে? এসব বলার পরেও যখন দেখেছি সীমান্তের ওপারে ততটা প্রতিবাদ হয়নি যতটা হওয়া উচিত ছিল, তখনই কিন্তু মনটাকে শক্ত করে নিয়েছি। কারণ রবীন্দ্রনাথের অসম্মান মানে তো ভারতের অপমান, তাই না? কিন্তু কাল যদি দেখি যেভাবে মুজিবুরের মূর্তিটা ভাঙা হয়েছে, বঙ্গবন্ধুর মূর্তি যেভাবে ভুলুণ্ঠিত হয়েছে, অসম্মানিত হয়েছে, সেভাবে রবীন্দ্রনাথের মূর্তিতে কেউ আঘাত করছেন, জানবেন সেই আঘাত শুধু রবীন্দ্রনাথকে নয়, ভারত নামে একটা দেশকে করছেন। যারা মুক্তিযুদ্ধের দিনগুলো থেকে ওপারের মানুষগুলোকে
বন্ধু ভেবেছেন, যারা বিশ্বাস করেন এক সময় এক ছিলেন, তারা প্রতিদানে কি পেয়েছেন? দেখুন, প্রতিদানের প্রত্যাশা সত্যিই আমরা করি না। এতগুলো কথা বললাম বটে, কিন্তু ওপরের মানুষজন যারা কোনোভাবে এই রকমভাবে বিভিন্ন সময় রবীন্দ্রনাথ ঠাকুরকে শুদ্ধ অসম্মান করার কথা ভেবেছেন, তারা নিশ্চিন্ত থাকতে পারেন, রবীন্দ্রনাথ আমাদের বুকে আছেন। রবীন্দ্রনাথ ঠাকুরের উচ্চতাটা এমন না, হাতুড়ি বা জেসিবি ওনার ওই মাথা অবধি পৌঁছবে না। ওই চেষ্টা করতে পারেন, লাভ হবে না। সুতরাং ওই একটা ব্যাপারে আমরা নিশ্চিন্ত, রবীন্দ্রনাথ ঠাকুর তার মননে, তার কলমে, তার ভাবনায়, তার আদর্শে, তার প্রভাবে অনন্য, আপনাদের ধরাছোঁয়ার বাইরে।